ওকে, সো আমরা আসলে কথা বলতেছি প্রাতিষ্ঠানিক আচরণ, অর্গানাইজেশনাল বিহেভিয়ার। সো আমরা এটা লেকচার নাম্বার 1-2 দিয়েছি চ্যাপ্টার 1-এর উপরে, আজকে চ্যাপ্টার 2। সেটা আমরা লাস্ট দিন শুরু করেছিলাম যে এই চ্যাপ্টার 2-তে আমরা আসলে কী কী পড়বো এগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। সো আমরা বলতেছি চ্যাপ্টার 2টা আমরা পড়তেছি রেফারেন্স বুক রবিন্সের বইটা আমরা ফলো করতেছি আর কি। সো চ্যাপ্টার 2 আমাদের টপিক্সের বা চ্যাপ্টারের নাম হচ্ছে ফাউন্ডেশনস অফ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। একজন ব্যক্তির যে আচরণ ভিত্তিগুলো কী হবে সেই ভিত্তিগুলো নিয়ে চ্যাপ্টার 2। সো আমরা প্রথম দিন কথা বলতেছিলাম বায়োগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। লাস্ট লেকচারের দিন আমরা বলতেছিলাম যে এটা বলতে আমরা আসলে কী বুঝবো। সো আমরা এখানে মেইনলি 4টা ইস্যু বলেছিলাম, তার মধ্যে ছিল হচ্ছে এজ, জেন্ডার অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস মেইনলি আমরা বলতেছিলাম যে 3টা ইস্যু। এরপর ভিত্তি করে আমরা বলতেছিলাম একজন ব্যক্তির বায়োগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ডিফাইন হয়। একজন ব্যক্তি সে ফর এক্সাম্পল একটা এজে যেরকম আচরণ করে, এজ স্ট্রাকচার চেঞ্জ হলে, এজের প্যাটার্ন চেঞ্জ হলে তার আচরণ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। সো ইনিশিয়ালি একজন ফ্রেশ গ্রাজুয়েটকে যদি একটা কোম্পানি নিয়োগ দেয় তাহলে সে যেরকম আচরণ করে এই লোকটাকে 10 বছর পরে নিয়োগ দিলে আচরণ চেঞ্জ হয়ে যায়। সো এটাকে আমরা বলতেছিলাম বায়োগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখানে আমরা অনেক কথা বলেছিলাম লাস্টের দিন, আমরা খুব বেশি রিপিট করতে চাচ্ছি না। আমরা দেন মেইনলি বলতেছিলাম অ্যাবিলিটি, ইন্টেলেক্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। সো এটা আমরা বলতেছিলাম অ্যাবিলিটি মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটি, বিভিন্ন কাজ সম্পাদনের যে ক্যাপাসিটি এটাকে অ্যাবিলিটি বলে, যে আপনার এই অ্যাবিলিটি আছে কি না এটা আমরা যখন বলি এটা হচ্ছে ক্যাপাসিটি। ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি মিনস দ্য ক্যাপাসিটি টু ডু মেন্টাল অ্যাক্টিভিটিস। মানসিক দক্ষতা বলতে একটা ব্যাপার আছে, এটাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বা বলে মেন্টাল অ্যাবিলিটি। মানসিক দক্ষতা দেখবেন বিসিএস বা অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষায় মেন্টাল অ্যাবিলিটি নামে 10টা বা 15টা নাম্বার আছে বা 20-25 নাম্বারও আছে ওখানে। মানসিক দক্ষতা বাংলায় বলে। এটা হচ্ছে আপনি মানে আপনার মাইন্ডকে কত রেশনালি ইউজ করতে পারেন, এটাকে আমরা বলতেছি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। দেন মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে বলতেছিলাম 4 সাবপার্টসের কথা, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কালচারাল। সো এইগুলো নিয়ে আজকে আমাদের বিস্তারিত কথা বলার কথা। সো আমরা ডাইমেনশনস অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি নিয়ে মেনলি আজকে কথা বলবো। মেনলি 2টা টপিক্স নিয়ে বলবো, একটা হচ্ছে ডাইমেনশনাল ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আর একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি। সো ডাইমেনশন অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, মানসিক দক্ষতার যে পার্টগুলো আছে এই পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো, 7 পার্টস। সো আমরা একটু ডিটেলসে কথা বলার জন্য আমি নতুন একটা স্লাইড অ্যাড করছি এখানে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বই খুঁজতে না হয়। এই জন্য আমি সংক্ষেপে লেখে একটা এক্সাম্পল এখানে অ্যাড করছি যাতে আপনার ইজি হয় বুঝতে। সো আমরা বলতেছি ডাইমেনশন অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, আপনার মানসিক সক্ষমতার ডাইমেনশনগুলো কীভাবে ডিফাইন করা যাবে আপনার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিকে। ভেরি ফার্স্ট ওয়ান ইজ নাম্বার অ্যাপটিটিউড, দ্যাট মিনস অ্যাবিলিটি টু প্রসেস অ্যারিথমেটিক। অর্থাৎ আপনি নাম্বার অ্যাপটিটিউড করতে পারেন, যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে পারেন আপনার মেধা কাজে লাগিয়ে, এটাকে বলতেছি আমরা নাম্বার অ্যাপটিটিউড। সো এই আমরা যদি কাউকে অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ দিতে চাই আমরা এটা তার জন্য চেক করি। সকল জবের জন্য বা সকল এমপ্লয়ির জন্য এটা চেক করতে হবে ব্যাপারটা এমন না। মেন্টাল অ্যাবিলিটির কিছু অংশ আছে কারোর জন্য বেশি প্রয়োগ হবে, কারোর জন্য কম প্রয়োগ হবে। সো 1 নম্বরটা আমরা বলতেছি অ্যাবিলিটি টু প্রসেস অ্যারিথমেটিক, গাণিতিক দক্ষতা যেটাকে আমরা বলি গাণিতিক দক্ষতা। এখনও দেখবেন গ্রামাঞ্চলের যারা ব্যবসা করে বা মুদিখানা দোকানদারদের সাথে আপনার যদি থাকে, সে মুখে মুখে অনেক কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলবে আপনি ক্যালকুলেটর বা মোবাইল বের করার আগেই। সেই যে তাদের করতে করতে অভ্যস্ততার কারণে মানসিক দক্ষতা এই দিকে অনেক বেশি। Then verbal comprehension, ability to understand, read and hear, relationship of words, every manager, policy and rules. আমরা বলতেছি ভার্বাল কমিউনিকেশন বলতে লিখিতভাবে যোগাযোগ করতে পারা। লিখিতভাবে আপনি অন্যদের সাথে যোগাযোগ করবেন, এর ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে করতে হয়। আপনারা বিজনেস কমিউনিকেশন কোর্সটা পড়েছেন বা পড়বেন, কমিউনিকেশন কিছু একটা পড়বেন, ওখানে অনেক ধরনের কমিউনিকেশনের কথা বলা হয়েছে। তার মধ্যে ছিল ফর্মাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, ইনফর্মাল কমিউনিকেশন, এই ব্যাপারগুলো আছে। সো ওইটাই ব্যাপারটা ভার্বাল কম্প্রিহেনশন। এটা হচ্ছে আপনি ওই যে লিখতে পড়তে জানতে পারেন আর কি, সেটা আর কি। সো প্রত্যেকটা ম্যানেজারের জন্য যারা ম্যানেজিং পজিশনে জব করে তাদের জন্য এটা বাধ্যতামূলক যে তারা পলিসি অ্যান্ড রুলস রেগুলেশন করবে, যেহেতু তাদেরকে ভার্বাল কমিউনিকেট করতে হবে, একে অপরের সাথে চিঠি আদান প্রদান করতে হবে। এখন যদি চিঠির ব্যাপারটা নেই, এখন মেইল বা হোয়াটসঅ্যাপ বা অনলাইনের ব্যাপারটা আসছে, বাট ভার্বাল কম্পিটিশনটা নেসেসারি, বিশেষ করে যারা ম্যানেজিং পজিশনে থাকবে। ওয়ার্কার লেভেলে যারা থাকে তাদের সবার জন্য ভার্বাল কমিউনিকেশন নেসেসারি না, বাট ম্যানেজারের জন্য অবশ্যই নেসেসারি। দেন পারসেপচুয়াল স্পিড, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই ভিজুয়াল সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস কুইকলি অ্যান্ড অ্যাকুরেটলি। আমরা এটা বলতেছি যে আপনি কত দ্রুততার সহিত কোনো একটা বিষয় ধরে ফেলতে পারেন যে এখানে পার্থক্য কোথায় অথবা এখানে মিল কোথায়। যেমন এখানে যে এক্সাম্পলটা আছে ফায়ার ইনভেস্টিগেটর,
ফায়ার ইনভেস্টিগেটর বলতে যারা ফায়ার সার্ভিসে জব করে তাদের এই দক্ষতাটা খুব বেশি থাকতে হয়। অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আপনি নিজেও অনেক সময় ফিল করতে পারেন যে কত দ্রুত এটা কাজ করবে তার উপর ডিপেন্ড করতেছে। যেমন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, পথে দেখলেন যে তরল জাতীয় কিছু পড়ে আছে, আপনি যদি দ্রুত ক্যাচ করতে না পারেন, এটা পানি না দাহ্য বস্তু, তাহলে কিন্তু মুশকিল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এটাকে আমরা বলি হচ্ছে পারসেপশাল স্পিড। কোয়েশ্চেনগুলো আমরা পরে নিব। লাভিব, ঠিক আছে? তুমি কিছু বলতে চাচ্ছিলে, একটু পরে শুনতেছি, শেষ করি তারপরে। হ্যাঁ, সো পারসেপশাল স্পিড আমরা বলতেছি কত দ্রুত আপনি কোনো একটা বিষয় পারসেপশন নিতে পারতেছেন বা পারসেপ্ট করতে পারতেছেন, এটার উপর ডিপেন্ড করতেছে। আমরা বলতেছি ফায়ার ইনভেস্টিগেটরের জন্য এটা খুব বেশি জরুরি, বিশেষ করে যারা যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে প্রোডাকশন বেসিসে কাজ করে, প্রোডাকশন বলতে মেশিনারি চলে আর কি, সেখানে এটা খুব বেশি জরুরি। দেন ইন্ডাকটিভ রিজনিং, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই লজিক্যাল সিকোয়েন্স, মার্কেট রিসার্চ, সেলস ফোরকাস্ট। ইন্ডাকটিভ রিজনিং মানে হচ্ছে লজিক্যালি সামনে কী ঘটবে আগে থেকে আস করতে পারা, অনুমান করতে পারা, প্রিডিক্ট করতে পারা। যে আমাদের মনে করেন গত 3 দিন যাবত আমাদের ডিম বিক্রি হয়েছে 20টা করে, তাহলে আগামীকাল কয়টা ডিম বিক্রি হবে? রিজনিং বলে 20টাই হবে। সো আমরা দেখছি গত 3 দিন যাবত আমাদের ডিম বিক্রি প্রতিদিন 4টা করে বাড়ছে, তাহলে আগামীকাল আরও 4টা বাড়বে। এই যে রিজনিংটা, এটাকে বলে ইন্ডাকটিভ রিজনিং। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই লজিক্যাল সিকুয়েন্স, লজিক্যালি কোনো একটা সিকুয়েন্স মেনটেন করা। মনে করেন সেলস দিনে দিনে কমতেছে, গ্রাফ বোঝেন তো, ক্রিকেট খেলার সময় দেখেন না, গ্রাফ দেখে এরকম এরকম এরকম, এটা তো আমরা বুঝতে পারি যে 12 ওভারে রান এত, 20 ওভারে কত হবে, প্রজেক্ট করে না। সো এটাকে আমরা বলতেছি ইন্ডাকটিভ রিজনিং। এটা আমাদের মাথায় আমরা কম বেশি সবাই করি, এভাবেই চলি আর কি। দেন ডিডাকটিভ রিজনিং, অ্যাবিলিটি টু ইউজ লজিক টু অ্যাসেস ইমপ্লিকেশন অফ আর্গুমেন্ট, দ্যাট ইজ সুপারভাইজার চুজিং বিটুইন 2 ডিফারেন্ট সাজেশন। এটাকে আমরা বলতেছি বিভিন্ন আর্গুমেন্ট বা বিভিন্ন সাজেশনের মধ্যে কম্পেয়ার করে যে কোনো একটা চুজ করা। ইন্ডাকটিভ মানে হচ্ছে প্রিডিক্ট করা, কোনো কিছু প্রিডিক্ট করা সামনের দিকে, আর ডিডাকটিভ মানে হচ্ছে অনেকগুলোর ভিতর থেকে একটা বাছাই করা। আপনার সামনে অনেকগুলো ওয়ে আছে, এখান থেকে একটা বাছাই করবেন। ডিডাকশন তো বোঝেন, কমানো, সেখান থেকে ডিডাকটিভ রিজনিং। যেমন একটা সুপারভাইজার পজিশনে যিনি জব করবেন, তার জন্য আমরা বলতেছি চুজিং বিটুইন 2 ডিফারেন্ট সাজেশন। তার কাছে 2টা সাজেশন আছে, এর মধ্যে কোনটা সে নিবে, তার মানে একটাকে ডিডাক্ট করে দিতে হবে আর একটা নিতে হবে। এটাকে আমরা বলতেছি ডিডাকটিভ রিজনিং। কিন্তু যদি এমনটা হয় যেটা বেস্ট অন ছিল সেটাই সে বাদ দিল, তাহলে তো ভুল হয়ে গেল। সো এই কারণে এই অ্যাবিলিটি তার থাকতে হবে যে ডিডাকটিভ রিজনিং সে ঠিকঠাক করতে পারে কিনা। দেন আসপেশিয়াল রিজনিং বলতে বোঝায় অ্যাবিলিটি টু ইমাজিন অবজেক্ট লুক হোয়েন পজিশন ইজ চেঞ্জড, ইন্টেরিয়র ডেকোরেটর। যারা ইন্টেরিয়র ডিজাইন বা আপনারা সিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা ভালো বুঝবেন, কোনো একটা বিষয় যদি এখানে না থাকে ব্যাপারটা দেখতে কেমন হবে, বা কোনো একটা বিষয় যদি আমি এখানে অ্যাড করি তাহলে ব্যাপারটা কেমন হবে। বিশেষ করে ওয়েব ডিজাইন যখন আপনারা করেন, তখন আপনারা যখন ইনপুট দেন, আপনারা তো এখান থেকে দিলেই বুঝতে পারেন যে লুকটা কেমন আসবে, ওটা আপনার মাথায় তখনই ক্যাচ করে যে এখানে যদি এটা ইনপুট দিই তাহলে আউটলুকটা কেমন হবে, দেখতে কেমন হবে। এটাকে আমরা বলতেছি স্পেশাল রিজনিং। কোনো একটা মিসিং বা কোনো একটা অ্যাড করলে কোনো একটা ব্যাপার দেখতে কেমন হবে, এই যে ভ্যারিয়েশনটা, এটা জাজ করতে পারা। সো ইন্টেরিয়র ডিজাইন যারা, তারা এটা খুব ভালোভাবে ফেস করে, তারা ভালোভাবে বোঝে যে আমার এই ইন্টেরিয়র ডিজাইনে যদি আমি এটা সরাই ফেলি তাহলে লুক্রেটিভ হবে নাকি আরও দেখতে খারাপ লাগবে, এখানে কি নতুন কিছু অ্যাড করতে হবে নাকি বাদ দিতে হবে। সো ওয়েব ডিজাইনগুলো কম বেশি এরকমই আপনারা করে থাকেন, যে মানে কেমন লুক চাচ্ছেন আর কি। আপনারা সবাই কম বেশি জানেন এক টাইপের বিজনেসের জন্য এক টাইপের ওয়েব ডিজাইন কমন একটা ফর্মেট আছে মোটামুটিভাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মেট। এর বাইরে কেউ কাস্টমাইজ করতে চাইলে তার জন্য আবার পেমেন্ট আলাদা না, বেশি হাই রেঞ্জে টাকা দিতে হবে আর কি। যাই হোক, সো ইস্যু হচ্ছে এই যে ডিজাইনটা করা, এই ডিজাইনটার পিছনে যে কাজ করেন উনি বুঝতে পারেন যখন কাজ করেন যে আউটলুক দেখতে কেমন হবে, অটোমেটিক্যালি তার মাথায় এটা কাজ করে। সো এটা আমরা বলতেছি। দেন লাস্ট ওয়ান হচ্ছে মেমোরি, অ্যাবিলিটি টু রিকল অ্যান্ড রিটেন ইনফরমেশন, দ্যাট ইজ ফর এক্সাম্পল সেলস পারসন রিমেম্বারিং দ্য নেমস অফ দ্য কাস্টমার্স। মনে রাখার দক্ষতা আর কি, মনে রাখার ক্ষমতা। যদি সেলসম্যানের জন্য আমরা জব দিই কাউকে যদি প্রতিষ্ঠানের সেলস পারসন হিসেবে নিই, সে কাস্টমারদেরকে চিনে রাখতে পারবে, বলতে তাদের নাম মনে রাখতে পারবে, এই অ্যাবিলিটিটা আমরাকে এমফাসাইজ করবো যে অ্যাবিলিটি হইতে হবে। সেখানে মোটামুটি 7টা বিষয় আমরা বলতেছি। এটা আছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির বিভিন্ন সাব ডাইমেনশন বা ডাইমেনশনের কথা আমরা বলতেছি। সো আবার একটু বলি এক কথাই করে, আমরা বলতেছি নাম্বার 1 নাম্বার অ্যাপটিটিউড, অর্থাৎ গাণিতিক যে দক্ষতা এটা তার আছে কিনা। ভার্বাল কম্প্রিহেনশন, লেখাপড়া জানার দক্ষতা। পারসেপচুয়াল স্পিড, আমরা বলতেছি কোনো কিছু পারসেপশন করার ক্ষমতা, দেখে সে কোনো একটা বিষয় ফিল করতে পারবে বা জেনে নিতে পারবে।
ইন্ডাকটিভ রিজনিং আমরা বলতেছি এটা হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স, একটার পর একটা কী করবে সেটা বুঝতে পারা। ডিডাকটিভ রিজনিং আমরা বলতেছি অনেকগুলোর মধ্যে ডিডাক্ট করে যে কোনো একটাকে চুজ করা। দেন আমরা বলতেছি স্পেশাল রিজনিং, এটা আমরা বলতেছি কোনো একটা পজিশনে বা কোনো একটা সিচুয়েশনে কোনো একটা নির্দিষ্ট বিষয় বাদ দিলে অথবা অ্যাড করলে ঘটনা কী ঘটবে সেটা আস করতে পারা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মেমোরি, তার মনে রাখার ক্ষমতা। এই 9টা অ্যাবিলিটিকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। ডাইমেনশন অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সাতটা অ্যাবিলিটি। সো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কী এবং এর ডাইমেনশনগুলো কী? ওকে, আপনি একটু পোর্টালে পেয়ে যাবেন, লিখতে হবে না, কষ্ট করার দরকার নেই। সো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির ডাইমেনশনগুলো আমরা বলতেছি নাম্বার অ্যাপটিটিউড, ভার্বাল কম্প্রিহেনশন, পারসেপচুয়াল স্পিড, দেন ইন্ডাকটিভ রিজনিং, ডিডাকটিভ রিজনিং, স্পেশাল রিজনিং অ্যান্ড দ্য মেমোরি। দেন উইল গো ফর ফিজিক্যাল অ্যাবিলিটিস। আমরা এখন বললাম মানসিক দক্ষতার কথা, এখন বলতেছি শারীরিক দক্ষতার কথা। শারীরিক দক্ষতা শব্দ আসলে আমাদের মাথায় আসলেই কিছু ব্যাপার আমাদের মনে পড়ে। শারীরিক দক্ষতা বলতে আমরা মারামারি কে ভালো করতে পারে, কে দৌড়াইতে পারে, কে অনেক এনার্জি আছে, কে সুইমিং, কে গ্রাউন্ড ফ্লোর থেকে 13 ফ্লোরে হেঁটে উঠতে পারে, স্টামিনা, অনেকগুলো ব্যাপার আমাদের মাথায় আসে আর কি। এই সবগুলো মিলিয়ে আসলে ফিজিক্যাল অ্যাবিলিটিসের কথা আমরা বলতেছি। সো প্রত্যেকটা জব পজিশনের জন্য কিছু না কিছু ফিজিক্যাল অ্যাবিলিটিস অবশ্যই দরকার। কোনো জবই আসলে ফিজিক্যাল অ্যাবিলিটিস ছাড়া সম্ভব না, এই জন্য আমরা অসুস্থ মানুষকে নিয়োগ দিই না। সো ফিজিক্যাল অ্যাবিলিটিস অবশ্যই নেসেসারি, বাট সব জবের জন্য সেম না। যখন মিলিটারি নেয় তখন ফিজিক্যাল অ্যাবিলিটিস একরকম, বাট যখন অফিসিয়াল কাউকে নেয় তখন কিন্তু আর এক রকম। আপনারা দেখবেন মিলিটারি অর্গানাইজেশনগুলো তো দেখবেন যখন বেসামরিক লোক নেয় তাদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একরকম, যখন সামরিক লোক নেয় তাদের নিয়োগ প্রক্রিয়া আর এক রকম। সো আমরা বলতেছি যে মেন্টাল অ্যাবিলিটি, ফিজিক্যাল অ্যাবিলিটিস এক এক জবের জন্য এক এক রকম, বাট আমরা কিছু কমন ফিনোমিনা এখানে জানার চেষ্টা করব। সো ফিজিক্যাল অ্যাবিলিটিস বলতে আমরা আসলে কী বুঝি? ফিজিক্যাল অ্যাবিলিটিস মিনস দ্য ক্যাপাসিটি টু ডু টাস্ক ডিমান্ডিং স্টামিনা, ডেক্সটারিটি, স্ট্রেংথ অ্যান্ড সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। স্টামিনা বলতে আমরা বুঝি আমাদের স্টামিনা যে শক্তিমত্তার কথা আমরা বলতেছি। ডেক্সটারিটির বাংলাটা হচ্ছে এরকম, দ্য অ্যাবিলিটি টু পারফর্ম এনি টাস্ক, মানে আপনার কোনো একটা দক্ষতা বা অ্যাবিলিটি আছে যে আপনি কাজটা করতে পারেন, এটিকে ইংলিশে সংক্ষেপে বলে ডেক্সটারিটি। সো ডেক্সটারিটি, স্ট্রেংথ মানে শক্তিমত্তা, অ্যান্ড সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, এই জাতীয় যত বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সমষ্টিকে আমরা বলি ফিজিক্যাল অ্যাবিলিটি। আমরা বলি না ফিজিক্যালি ফিট না, ফিটনেস টেস্ট করাইতে হবে। ইভেন যারা বাইরে যেতে চায় তাদেরও ফিটনেস টেস্ট করাইতে হয়। আপনি ভবিষ্যতে যখন জবে জয়েন করবেন কোথাও, এটা যদি একটু আপার লেভেল অর্গানাইজেশন হয় বা একটু মেনটেন করে, তখন আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট দিতে বলবে যে আপনি সুস্থ আছেন, একটা সার্টিফিকেট দেন, বা ফিটনেস সার্টিফিকেট চাইবে যে আপনি ফিট আছেন, এই জবের জন্য একটা সার্টিফিকেট লাগবে। সো এইটাকে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাবিলিটিস, অর্থাৎ দ্য ক্যাপাসিটি টু ডু টাস্ক, কোনো একটা কাজ করে দক্ষতা আপনার আছে। হ্যাঁ, শারীরিক শক্তি, ফিজিক্যাল অ্যাবিলিটি বাংলা আছে শারীরিক শক্তিমত্তা। সো এইটার আন্ডার আমাদের কী কী আছে এগুলো আমরা একটু দেখব। দেয়ার আর 9 ফিজিক্যাল অ্যাবিলিটিস আন্ডার 3 ফ্যাক্টরস। There are 9 physical abilities under 3 factors. Very first one is strength factor. Strength factor এর মধ্যে আছে dynamic strength, trunk strength, static strength and explosive strength. আমরা সামনে বলবো, বিস্তারিত আসতেছি, আমি জাস্ট এখানে দেখাচ্ছি, পরে বিস্তারিত বলতেছি। সো এই চারটাকে আমরা বলতেছি স্ট্রেংথ ফ্যাক্টরস। দেন 2 নম্বর বলতেছি ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টরস, স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি আর ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। আমরা পরে আসতেছি ডিটেলস উইথ এক্সাম্পল। দেন লাস্ট ওয়ান বলতেছি আমরা আদার ফ্যাক্টরসের মধ্যে আছে বডি কোঅর্ডিনেশন, ব্যালেন্স অ্যান্ড স্ট্যামিনা। কথা বলুন না প্লিজ। সো আমরা মেইনলি 2টা বিষয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে আমরা বলতেছি ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির কথা, আমরা সেখানে 7টা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির কথা বললাম উইথ এক্সাম্পল। এখন আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাবিলিটিস কথা। একজন এমপ্লয়ির বা একজন ওয়ার্কারের যাকে প্রতিষ্ঠান নিয়োগ দিবে তার ফিজিক্যাল অ্যাবিলিটিকে আমরা বলতেছি 9 ধরনের হয়। ব্যক্তির ফিজিক্যাল অ্যাবিলিটিস 9 প্রকার। ডাইমেনশনগুলো নিয়ে আমরা কথা বলতেছি। এর ভেরি ফার্স্ট আছে স্ট্রেংথ ফ্যাক্টর, এর আন্ডারে 4টা। দেন আছে ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর, এখানে 2টা, 6টা। দেন আদার ফ্যাক্টরসের আন্ডারে আছে 3টা, টোটাল 9টা। সো 9টা ডিটেলসে আমরা একটু বলতে চাচ্ছি। ভেরি ফার্স্ট অন ডাইনামিক স্ট্রেংথ। 9 ফিজিক্যাল অ্যাবিলিটিসের নাম্বার 1 ডাইনামিক স্ট্রেংথ, দ্যাট ইজ অ্যাবিলিটি টু এজার্ট। ওই যে ছোটোবেলায় পড়ছিলেন জেন্ডার 2 প্রকার, ম্যাসকুলার ফেমিনাইন, এই যে ম্যাসকুলার ফোর্স কন্টিনিউয়াসলি ওভার টাইম পুলিং দ্য রিক্সা ফর এক্সাম্পল। সো আমরা বলতেছি ডাইনামিক স্ট্রেংথ মানে কোনো একটা বিষয়
কন্টিনিউয়াসলি যখন আপনি করতে থাকবেন এটাকে আমরা বলতেছি ডাইনামিক স্ট্যান্ড। যেমন একটা রিক্সা টেনে তুলতেছেন বা কোনো একটা বিষয়কে আপনি কন্টিনিউয়াসলি ধাক্কাচ্ছেন, এটাকে বলা হচ্ছে ডাইনামিক স্ট্যান্ড। একইভাবে না, রেদার যখন যেরকম লাগতেছে তখন সেরকম আচরণ করতেছেন, এটাকে বলে ডাইনামিক স্ট্যান্ড। মনে করেন আপনি যদি কখনও কোনো কিছু টানার সক্ষমতা থাকে, মনে করেন কোনো কিছু টেনে আনতেছেন, পুলিং করতেছেন, সবসময় কি একই বল লাগে? ছোটোবেলায় ব্যারিং গাড়ি খেলেছেন বা সুপারির পরে কেউ বসবে, সুপারির পাতা ধরে টেনেছেন, সবসময় কি একই লাগে? সবসময় কিন্তু এক লাগে না, এক এক সময় এক এক রকম লাগে। যখন নিচ থেকে উপর দিকে ওঠেন তখন অনেক এনার্জি দিতে হয়, যখন উপর থেকে নিচের দিকে নামেন তখন কিন্তু কম এনার্জি দিতে হয়। সো এটিকে আমরা বলতেছি ডাইনামিক। ডাইনামিক মানে পরিবর্তনশীল। সো যে স্ট্রেংথটা পরিবর্তিত হয় এটাকে আমরা বলতেছি ডাইনামিক স্ট্রেংথ। একজন ব্যক্তির অ্যাবিলিটি থাকতে হবে। 2 নম্বর ট্রাঙ্ক স্ট্রেংথ, অ্যাবিলিটি টু রেজাল্ট মাস্কুলার ইউজিং ট্রাঙ্ক মাসেলস স্যাক অফ 1000 kg রাইজ। কোনো কিছু উপরে তোলা, নিচ থেকে উপরে তোলা এটাকে আমরা বলতেছি ট্রাঙ্ক স্ট্রেংথ। মনে করেন আমি মোবাইলটা নিচ থেকে উপরে তুললাম, এই যে স্ট্রেংথটা দিলাম এটার নাম হচ্ছে ট্রাঙ্ক স্ট্রেংথ। সো আপনি মনে করেন 1000 কেজি চাল উপরে তুলতে পারেন, এটাকে বলতেছি আমরা ট্রাঙ্ক স্ট্রেংথ। এটা পসিবল না, 1000 না, 100 কেজি দিলে হয়তো। আচ্ছা যাই হোক, আইডিয়াটা হচ্ছে কোনো কিছু নিচ থেকে উপরে তোলার যে ক্ষমতা আর কি, ফিজিক্যাল যে অ্যাবিলিটি, এটাকে আমরা বলতেছি ট্রাঙ্ক স্ট্রেংথ। আবারও বলি, এই পেজে 2টা শো করতেছে, এই 2টা। 1 নম্বরে ডাইনামিক স্ট্রেংথ কি? কোনো কিছু যখন যেরকম শক্তি লাগবে তখন সেরকম শক্তি আপনি দিতে পারতেছেন, এটাকে আমরা বলতেছি ডাইনামিক স্ট্রেংথ। যেমন পুলিং দ্য রিক্সা টেনে নিয়ে আসা। 2 নম্বর বলতেছি ট্রাঙ্ক স্ট্রেংথ, কোনো কিছু নিচ থেকে উপর দিকে তোলা, এটাকে বলতেছি ট্রাঙ্ক স্ট্রেংথ। নাম্বার 3 হচ্ছে স্ট্যাটিক স্ট্রেংথ, অ্যাবিলিটি টু রেজাল্ট ফোর্স এগেইনস্ট এক্সটার্নাল অবজেক্ট লাইক আর্ম রেসলিং। স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে প্রথমটার অপোজিট, সকল সময়ই একই শক্তিমত্তা লাগবে। স্ট্যাটিক মানে স্থিতি অবস্থা, সেম, পরিবর্তিত না। সো সকল সময় একই শক্তিমত্তা লাগবে, এটাকে আমরা বলতেছি স্ট্যাটিক স্ট্রেংথ। যেমন রেসলিং, আর্ম রেসলিং, এক্ষেত্রে সকল সময় একই শক্তিমত্তা আপনার ইউজ করতে হবে, এটাকে আমরা বলতেছি স্ট্যাটিক স্ট্রেংথ। নাম্বার 4 এক্সপ্লোসিভ স্ট্রেংথ, অ্যাবিলিটি টু এক্সপান্ড এ ম্যাক্সিমাম অফ এনার্জি ইন ওয়ান অর এ সিরিজ অফ এক্সপ্লোসিভ অ্যাক্টস ব্রেকিং এনি ডোর অফ এ হাউস ইফ রিকোয়ার্ড। আমরা বলতেছি একই সাথে যদি প্রয়োজন হয় একের অধিকবার আপনাকে ফোর্স করতে হবে একইভাবে, এটাকে আমরা বলতেছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যদি প্রয়োজন হয় কোনো একটা বাসার দরজা ভাঙতে হবে, আপনি এটা ওই যে ঘুষিয়ে ভাঙতে পারবেন, এটাকে আমরা বলতেছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যেমন বিশেষ করে ফায়ার সার্ভিসে যারা জব করে এই স্ট্রেংথগুলো তাদের খুব বেশি চেক করে আর কি। অনেকে আছেন আপনার ফ্রেন্ড সার্কেলে বা গ্রামাঞ্চলে দেখবেন অনেকে আছে যে শক্তিমত্তা হাতে অনেক, এই যে ঘুষাঘুষি করে অনেক কিছু করে ফেলে, কলা গাছ ভেঙে ফেলতেছে, এই করতেছে ওই করতেছে, এই যে জায়গাটা এটাকে বলে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। পায়ের, হাতের, বা মাঝে মাঝে এই যে ইউটিউবে বা টিকটকে বা মিমি ছড়াই পড়ে দেখবেন যে হাত দিয়ে এটা ভাঙতেছে, ওইটা ভাঙতেছে, এটা ওইটা। সো এটা আইডিয়াকে আমরা বলতেছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। যদি প্রয়োজন পড়ে ব্রেকিং এনি ডোর অফ এ হাউস, কোনো একটা বাসার দরজা আপনি ভাঙতে পারেন ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় আর কি। দেন স্ট্রেংথ ফ্লেক্সিবিলিটি, ability to move the trunk and back muscles as far as possible, lifting any object from ground to a higher place which is above of your head. আমরা একটু আগে বলতেছিলাম, দেখেন একেবারে প্রথমটা ট্রাঙ্ক স্ট্যান্ড, কোনো কিছু নিচ থেকে উপরে তোলা। আর স্ট্যান্ড ফ্লেক্সিবিলিটি বলতেছি শুধু উপরে তোলা না, বরং মাথার উপরে তোলা, এটাকে আমরা বলতেছি স্ট্যান্ড ফ্লেক্সিবিলিটি। কোনো কিছু উপরে তোলাটাকে আমরা বলতেছি ট্রাঙ্ক ফ্লেক্সিবিলিটি, আর কোনো কিছু মাথার উপরে যখন আমরা তুলতে সক্ষম তখন এটাকে আমরা বলতেছি স্ট্যান্ড ফ্লেক্সিবিলিটি। আরও উপরে তুলতে পারি আমি, নিচ থেকে উপরের দিকে না, ইভেন মাথার উপরেও তুলতে পারি। আইডিয়াটা বুঝছি, দুইটার মধ্যে পার্থক্য। ওকে, দেন ডাইনামিক ফ্লেক্সিবিলিটি, অ্যাবিলিটি টু মেক র্যাপিড রিপিটেড ফ্লেক্সিং মুভমেন্টস, যেমন সাইকেলিং। যে ফ্লেক্সিবিলিটি রিপিটেডলি করতে হয়, অনেকক্ষণ ধরে করতে হয়, যেমন সাইকেলিং। সাইকেলিং করার জন্য আপনার একই শক্তিমত্তা সবসময় কাজে লাগাইতে হয় না, এক এক সময় এক এক রকম। যারা সাইকেলিং করেন, মানে রোডে সাইকেলিং যারা করেন, তারা বোঝেন কখন জোরে প্যাডেল মারতে হয়, কখন আস্তে প্যাডেল মারতে হয়। একটা স্পিডে চলে গেলে শুধু ধরে রাখতে হয়, প্যাডেল না মারলেও চলে। সেটাকে আমরা বলতেছি ডাইনামিক ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়, ডাইনামিক মানে পরিবর্তিত বা পরিবর্তন করতে হয় এমন। অ্যাবিলিটি টু মেক র্যাপিড রিপিটেড ফ্লেক্সিং মুভমেন্ট, যেমন সাইকেলিং। দেন বডি কোঅর্ডিনেশন, যেটা লাবিব বলতেছিল, বডি কোঅর্ডিনেশন, অ্যাবিলিটি টু কোঅর্ডিনেট দ্য সিমুলটেনিয়াস অ্যাকশনস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, বডির সমস্ত বা বিভিন্ন পার্টকে একত্রিতভাবে কাজে লাগানো, যেমন সুইমিং। গ্রেট এক্সাম্পল হচ্ছে সুইমিং করা। সুইমিং করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট অংশতে আপনি করতে পারবেন না, আপনার হাত পা সব কিছু ছড়াইতে হবে।
জি জি সেটাই, আমরা সেটাই বলছি, বডির অনেকগুলো পার্টকে এখানে কাজে লাগাইতে হয়, যেমন সুইমিং। ওকে, লেট মি ফিনিশ, দেন আমি কথা বলতেছি। বডি কোঅর্ডিনেশন মানে তাহলে বডির অনেকগুলো পার্টকে যখন আমরা কাজে লাগিয়ে কাজ করি সেটাকে আমরা বলতেছি বডি কোঅর্ডিনেশন। দেন প্রবাবলি দ্য লাস্ট ওয়ান ইজ ব্যালেন্স, অ্যাবিলিটি টু মেনটেন ইকুইলিব্রিয়াম ডিসপাইট ফোর্সেস পুলিং অফ ব্যালেন্স। এইটা ডাইনামিক ফ্লেক্সিবিলিটি কিছু একই রকম, আমি এক্সাম্পলও সেম রাখছি, সাইকেলিং। এটা হচ্ছে ব্যালেন্স করে যখন কোনো কিছু করতে হয়, এটা আমরা বলতেছিলাম পরিবর্তিত করে কাজ করে, এটা আমরা ব্যালেন্সের কথা বলতেছি। যারা সাইকেল চালানো প্রথম দিকে শিখছিলেন তাদের হয়তো মনে আছে পড়ে যাইতেন আপনি সাইকেল চালাইতে গেলে, কারণ ব্যালেন্স রাখা যেত না। আপনি কোন দিকে তাকাবেন, প্যাডেলের দিকে তাকাবেন নাকি সামনের দিকে তাকাবেন, ব্যালেন্স রাখা যেত না। ইভেন এখনও যারা বাইক বা ড্রাইভিং করে তাদের ব্যালেন্স রাখতে হয়, পায়ের, হাতের, চোখের, নাকের সব কিছু ব্যালেন্স রাখতে হয়। এদিকে আয়নায় তাকাইতে হবে, এদিকে সামনে তাকাইতে হবে, এদিকে পায়ের গিয়ার ঠিক করতে হবে, হাতে ঠিক করতে, এই যে ব্যালেন্সের ব্যাপারটা, এই অ্যাবিলিটিকে আমরা বলতেছি ব্যালেন্স। যারা এই ব্যালেন্সিং করতে পারে না তারা ড্রাইভিং করতে পারে না। পিছনে ঘুমাই গেছে কিনা দেখেন তো, ঘুম আসতেছে, অসুস্থ, আচ্ছা ঠিক আছে, টেক টেস্ট। সো এটাকে আমরা বলতেছি ব্যালেন্স। আমাদের বডির অনেকগুলো পার্টসকে যখন আমরা ব্যালেন্স দিয়ে কাজ করি, ব্যালেন্সিং করি, তখন সেটাকে আমরা বলতেছি ব্যালেন্স। সো প্রবাবলি এই 9টি অ্যাবিলিটিকে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাবিলিটিসের মধ্যে, 9 ফিজিক্যাল অ্যাবিলিটিস। সো আইডিয়াটা বুঝতে পারছি কিনা? আজকে আমরা 2টি বিষয়ে কথা বলার ট্রাই করতেছি। নাম্বার 1 হচ্ছে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির ডাইমেনশনগুলো 7টা কী কী, এবং ফিজিক্যাল অ্যাবিলিটি বলতে আমরা কী বুঝি, ফিজিক্যাল অ্যাবিলিটির 9টা ডাইমেনশন কী কী, উইথ এক্সাম্পলস আমি বলার ট্রাই করলাম। ঠিক আছে?